আসিয়ান কাপ এবং ব্রাজিল ম্যাচ নিয়ে একসাথে আলোচনা করতে চাই। আপনি খুব সম্ভবত দেশের বাইরে ছিলেন যখন আপনি শোনেন যে ব্রাজিল বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে, তারা এসেছে বাংলাদেশের ভেন্যু দেখতে, সবকিছু মিলে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করবেন? ব্রাজিল কেন আমাদের দেশেই খেলতে চায়? ব্রাজিল আমাদের দেশে খেলতে চায় কারণ ব্রাজিল সহজ হিসাবে ব্রাজিলের ন্যাশনাল টিমের বা ব্রাজিল ফেডারেশনের এখন দরকার টাকা, কারণ তাদের যে ফ্যাসিলিটিস বা তাদের যে ফেডারেশনে চালাতে হবে তাদের এখন বিশাল পরিমাণ টাকা দরকার। এবং এই কারণে তারা যখন লো র্যাঙ্কিং কোনো টিমের সাথে খেলতে আসে সেখানে একটা ব্র্যান্ডিং ভ্যালু থাকে, যেটার কারণে ওই ছোট টিমগুলোকে পেমেন্ট করতে হয়। আদারওয়াইজ এই ব্র্যান্ড ভ্যালু প্লেয়ারগুলা এই রিজনে এসে এভাবে করে খেলবে না। আপনি যদি ইন্ডিয়ার এক্সাম্পলটা ধরেন, ইন্ডিয়া কিন্তু একটা ভালো একটা অর্থ আর কি ব্যয় করতে হচ্ছে ব্রাজিলকে এনে খেলানোর জন্য। তো সেই হিসাবে পার্শ্ববর্তী দেশ হিসেবে যেহেতু এখানে ট্রাভেল করাটা ইজিয়ার হয়ে যাচ্ছে ইন্ডিয়াতে খেললে, এই সুযোগটা ব্রাজিলের মধ্যে নিতে যাচ্ছিল যে এখানে যদি বাংলাদেশের যেহেতু সেরকম ফ্যান ফলোয়িং আছে, সো এটার উপর বেস করে যদি ব্রাজিল এখানে বাংলাদেশের সাথে খেলে এবং সেখান থেকে কিছু ব্রেকিং নিউজ এয়ারটেল এখন সার্কেল আর্নিং আসে। কিন্তু এই ম্যাচটা যদি আয়োজন করতে যায়, আমি বলবো যে বাংলাদেশের এখন ওই ক্যাপাবিলিটি আসেনি ফাইন্যান্সিয়ালি যে এখন অ্যারেঞ্জ করতে পারবে। হ্যাঁ, আপনি আর্জেন্টিনা নাইজেরিয়া যেটা অ্যারেঞ্জ করেছিল দ্যাট ওয়াজ ওকে, যে দুইটা টিমের মধ্যে খেলা হয়েছিল, উই ওয়ার জাস্ট হোস্টিং ইট, সেখানেও অর্থ ব্যয় করতে হয়েছিল। কিন্তু বাংলাদেশের মতন টিমের সাথে এখন এই অবস্থায় এসে যেখানে কিনা বাংলাদেশ একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, ফাইন্যান্সিয়াল একটা ইস্যু আছে, দেশ নতুন করে আবার দাঁড়ায় উঠতে যাচ্ছে, তো এখানে অনেক রকমের ফাইন্যান্সিয়াল ইস্যুর মধ্যে এই ধরনের খরচ করাটা আমি বলবো এক ধরনের বিলাসিতা। তো এই কারণে আমি বলবো যে এখানে যে আমাদের যে মানে মন্ত্রী যে আমিনুল সাহেব যে স্টেটমেন্টটা দিয়েছে একবারে পারফেক্ট স্টেটমেন্ট, যে খেলা দেখতে ভালো লাগবে কিন্তু বাংলাদেশের কাজে আসবে এখন এই মুহূর্তে না, হয়তো ডাউন দ্য লাইন 5 বছর বা 10 বছর পর যখন দেশ আবার একটু ভালোভাবে ঘুরে দাঁড়াবে। কিন্তু এই আয়োজন করতেও তো বারণ করেননি তিনি। না, আয়োজন করতে বারণ করেনি কারণ এখানে সরকারের পক্ষ থেকে সহযোগিতা থাকবে, কিন্তু স্পন্সরটা বাফুফেকে ম্যানেজ করতে হবে। কিন্তু এবং আপনি প্রাইভেটলি স্পন্সর জোগাড় করাটা এখানে হিউজ একটা ফ্যাক্টর হয়ে যাবে, কারণ অনেক টাকার ব্যাপার থাকবে। এবং এটার কি কোনোভাবে কোনো প্রভাব পড়বে না, আপনি কি মনে করছেন, যদি বাফুফে কোনোভাবে এটা ম্যানেজ করতে পারে? এটা হয়তো আপনি বলছেন এটা সরকারের সহায়তা ছাড়া কোনোভাবে সম্ভব না, মানে বেসরকারি প্রতিষ্ঠানের স্পন্সর দিয়ে, কিন্তু যদি কোনোভাবে সেটা ম্যানেজ হয়, তো সেক্ষেত্রে কি এটার কি আদৌ কোনো ভালো প্রভাব দেখছেন কিনা আপনি? প্রভাব বলতে একটা ভালো একটা দিন যাবে বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্য, একদিন একটা স্মরণীয় একটা দিন যাবে। বা আগের দিনটা আপনি চিন্তা করতে পারেন, বাংলাদেশের মিডিয়ার জন্য এটা একটা বিশাল বড় ব্যাপার হবে যে বাংলাদেশের মাটিতে তারা ব্রাজিলকে কভার করছে, ওরকম প্লেয়ার বা ওইরকম কোচদের সাথে, মানে কার্লো আনচেলত্তি আসছে বাংলাদেশে, মানে আপনি ওয়ার্ল্ড মিডিয়ারও তো একটা প্রভাব থাকবে, বিশাল একটা প্রভাব থাকবে বাংলাদেশের উপরে। ওই 2 দিনের একটা ভালো এক ধরনের অ্যাটেনশন গ্র্যাব করবে, অনেক বিজনেস হবে, ফুটবল এখানে আসবে। ম্যাচের দিন দর্শকরা অনেক বেশি আনন্দ পাবে যে ভিনিসিয়াসের এগেইনস্টে রাকিব খেলছে। এটা বলছেন একেবারে সাময়িক একটা ব্যাপার, সাময়িক জাস্ট 2 দিন, কিন্তু 2 দিন পরে কিন্তু কোন দেশের ফুটবল ইমেজ বিল্ড আপ করা বা ওইরকম ব্র্যান্ড ভ্যালু তৈরি করা, মানে ব্র্যান্ড ভ্যালুটা মানে কি আপনার বাংলাদেশে অলরেডি এক ধরনের ব্র্যান্ড ভ্যালু সেটআপ করা আছে, এখন আমাদের দরকার নিজেদের কাঠামোটাকে আসলে ঠিক করা। আমাদের ওই ব্র্যান্ড ভ্যালু বারবার যদি আমরা ধরার চেষ্টা করি তাহলে কিন্তু দিন শেষে কিন্তু এদিকে কিন্তু কোনো কাজই হচ্ছে না। আপনার কিন্তু এটাও দেখতে হবে যে আসিয়ান কাপের কথা হচ্ছে, প্লেয়ারদেরকে জোর করে এখন খেলাতে হচ্ছে, তার কারণ হচ্ছে কোনো ক্লাব প্রি সিজনে কোনো ট্রেনিং করেনি। তো এখন আসিয়ান কাপ খেলতে যাওয়ার আগে প্রি সিজন কোনো প্র্যাকটিসই হয়নি আমাদের প্লেয়ার, মানে জি ঘরোয়া মৌসুমটাও কিন্তু আমরা এখন বলতে পারছি না, ইভেন অনেক দলই গঠন করতে পারে। হ্যাঁ, সো যার কারণে যে জিনিসটা হচ্ছে যে লোকাল লিগ কিন্তু ঠিক মতন চলছে না। সো যার কারণে প্রেশার ক্রিয়েট করে এখন প্লেয়ারদেরকে এখানে এনে প্লেয়ারদেরকে আগে ফিট করা হবে, তারপরে আসিয়ান কাপে যাবে। আদারওয়াইজ আসিয়ান কাপের রেজাল্ট কিন্তু খুব খারাপ হবে যদি কোনো প্রি সিজন ট্রেনিং প্রপারলি না হয়। এই কারণে প্লেয়ারগুলোকে তাড়াতাড়ি করে, কারণ হামজা সমিতরা আসছে না, কারণ তারা ওখানে প্রি সিজন ট্রেনিং করছে, যেটা কিনা তাদের অন্যান্য প্লেয়ারদের এখানে করার কথা ছিল। এখানে করতে পারেনি বলেই ন্যাশনাল টিম এখানে আলাদা করে প্রি সিজন তো আসলে দল গঠন করতে পারে। এখন আপনার উইন্ডোই আপনার সেপ্টেম্বরের 3 তারিখে গিয়ে শেষ হবে, যদিও উইন্ডো আগে 1 মাস আগের থেকে প্র্যাকটিস শুরু করা উচিত, কিন্তু কোনো ক্লাবই সেখানে করেনি। তো যার কারণে যে জিনিসটা যে আপনার এই এরিয়াগুলোকে ঠিক করতে হবে, না তাহলে বাংলাদেশের ফুটবল কখনো আগাবে না। শুধু ব্র্যান্ডিং এর দিকে আগালে তো আসলে হবে না। সেটাই আসলে ছোট্ট করে একদম জানতে চাই, ফিফা আসিয়ান কাপ নিয়ে আপনারা আসলে স্বপ্নটা কি দেখছেন, বা বাংলাদেশের এখন যে অবস্থায় আছে, শুধু আমরা আগে থেকে ধরে নিচ্ছি হয়তো বা বাংলাদেশ খুব বাজে একটা পারফর্ম করবে, বাট বাস্তবতাটা আসলে কি, ছোট্ট করে জানতে চাই একদম। আমি বলবো আমি আশাবাদী একটু ভালো করবে, কারণ যদি এখন টিমটা একটা সুন্দরভাবে দাঁড়াচ্ছে, টিমের মধ্যে এক ধরনের বন্ডিং দেখা গেছে স্যান মারিনোর সময়, সো আশা করি সেটার একটা ফলশ্রুতি থাকবে। কোচও এনার্জেটিক আছেন এবং তিনি নতুনভাবে আগাচ্ছেন,
আই থিঙ্ক এই টিমে এই টুর্নামেন্টে একটা ভালো পারফরমেন্স আশা করছি আমি। সেটাই, অনেকগুলো বিতর্ক কিন্তু একদিকে আবার নাই। হাভিয়ার কাবরেরা নিয়ে আগে অনেক প্রশ্ন ছিল, সে হাভিয়ার কাবরেরা নেই, এখন অন্য কোচের যুগ চলে এসেছে। সবকিছু মিলে সবাই পজিটিভ এবং ফিফা এশিয়ান কাপ নিয়ে অনেক বড় একটা হাইপ রয়েছে, সবার প্রত্যাশা রয়েছে। অসংখ্য ধন্যবাদ আহমেদ সাহেব আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ফুটবলের এই মুহূর্তে শান্তি এবং অশান্তি নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন ফুটবল বিশ্লেষক আহমেদ সাহেব।